টেক্সটাইল শিল্পের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক। আগামী সপ্তাহে কমিটি গঠন। সমাধানে সরকারকে সময় দিতে চায় বিটিএমএ। একনেকে আলোচনা টেবিলে প্রায় 15,000 কোটি টাকার 9টি উন্নয়ন প্রকল্প। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ব্যয় বাড়িয়ে 27,046 কোটি টাকা করার প্রস্তাব। আইএমএফের শর্তে প্রায় 1.25 লাখ কোটি বাড়তি রাজস্ব সংগ্রহের লক্ষ্য এনবিআরের। প্রশাসনিক সংস্কার ও বকেয়া আদায় জোর, কর ফাঁকির পথ বন্ধের তাগিদ। বঙ্গোপসাগরে সার্বক্ষণিক নজরদারি চালাতে মহাকাশে মেরিটাইম স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা। কমবে চোরাচালান, মানব পাচার ও অবৈধ মাছ শিকার। 2028 সালে উৎক্ষেপণের আশা। এবং 5.5 বছর ধরে বন্ধ রংপুর চিনিকল। কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবদ মাসে ব্যয় 20 লাখ টাকা। কমছে প্রতিষ্ঠানটির সম্পদ মূল্য। অপচয় নিয়ে প্রশ্ন স্থানীয়দের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। বস্ত্র খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে আগামী সপ্তাহে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, বস্ত্র খাতের সমস্যা অনেক পুরনো হলেও আগের কোনো সরকারই তার সমাধান করেনি। সরকার কার্যকর পদক্ষেপ নিলে বিদ্যমান সমস্যা সমাধানে 1.5 বছর সময় লাগতে পারে। উদ্যোক্তারা সরকারকে এই সময় দেবে বলেও জানান শওকত আজিজ। সরকার আন্তরিক হলে বস্ত্রখাত ঘুরে দাঁড়াবে মন্তব্য করে বিটিএমএ সভাপতি বলেন, গ্যাস বিদ্যুতের পাশাপাশি এ খাতের আর্থিক সমস্যা নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। বন্ধ ও অর্ধ বন্ধ কারখানা চালুর উদ্যোগ সফল হলে 15 লাখ মানুষের কর্মসংস্থান হবে। কি করা যায়, কি ধরনের প্যাকেজ দেওয়া যায়, বা আমাদের ফাইন্যান্সিয়াল যে সমস্যাটা আছে, ব্যাংকের যে সমস্যাগুলো আছে, এগুলো ওনার কাছে তুলে ধরা হয়েছে। উনি উপলব্ধি করতে পেরেছেন, উনি পদক্ষেপও নিচ্ছেন। এবং কি আগামী সপ্তাহে ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন। এটা কি আরও কীভাবে সুরা করা যায়। আর ইতিমধ্যে উনি একটা 5% প্রণোদনাও ডিক্লেয়ার করেছেন, যেটা আমি মনে করি আমাদের এক্সপোর্টে সহায়ক হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মুরসালিন, বর্তমান সরকারের ষষ্ঠ এবং 2026-27 অর্থ বছরের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের বৈঠকটি নির্ধারিত সময় সকাল 10টায় সচিবালয়ের 1 নং ভবন মন্ত্রিপরিষদ বিভাগে ইতিমধ্যেই শুরু হয়েছে। সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং এখন পর্যন্ত যেই প্রাপ্ত তথ্যগুলো জানা গেছে যে আজকের যে একনেক সভায় মোট 9টি প্রকল্প উঠতে যাচ্ছে এবং এই প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প 4টি রয়েছে এবং সংশোধিত প্রকল্প রয়েছে 5টি, যেখানে আনুমানিক যে ব্যয় সেটি ধরা হয়েছে 14,727 কোটি টাকা। এবং এই যে প্রকল্পগুলো রয়েছে এর মধ্যে কিন্তু একটি অন্যতম বড় প্রকল্প হচ্ছে যে গ্যাসকূপ খননেও একটি ব্যয় ধরা হয়েছে, যেটি নোয়াখালীর বেগমগঞ্জ এবং সিলেটের ধর্মপাশা উপজেলায় কূপ খনন এবং উন্নয়ন কাজ করা হবে। পাশাপাশি মেঘনা নদীর ভাঙন ঠেকাতেও একটি নতুন প্রকল্প আসছে সারা দেশের গ্রামীণ এলাকায় যে সড়ক সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করা হবে তার একটি বিষয় রয়েছে। এবং সংশোধিত প্রকল্পগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্পের যে বিষয়টি জানা গেছে সেটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেই ব্যয় সেটি 1,000 কোটি টাকার মতো আনুমানিক প্রায় বাড়তে যাচ্ছে। এবং পাশাপাশি যেই বিষয়টি রয়েছে যে সারা দেশে ধর্মীয় উপাসনালয়ের যে সংস্কার কার্যক্রম, সেই বিষয়গুলো কিন্তু এই যেই আজকের একনেক বৈঠক রয়েছে সেই বৈঠকে কিন্তু উঠে আসবে। সব কিছু মিলে এখন পর্যন্ত যে বিষয়টি দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে সরকারের যে প্রথম অর্থাৎ চলতি অর্থ বছরের যে প্রথম একনেক সভাটি আজ অনুষ্ঠিত হচ্ছে, এখানে উন্নয়ন খাতে যে বিনিয়োগ সেখানে একটি বড় ধরনের পরিকল্পনার দিকেই আসলে ধীরে ধীরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আজকের বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি দুপুরের দিকে তার একটি ব্রিফিং করার কথা রয়েছে। সেই ব্রিফিংয়ে আসলে চূড়ান্তভাবে কতটুকু কি প্রস্তাব উত্থাপিত হলো এবং পাশ হলো সেই বিষয়টি জানা যাবে। সে পর্যন্ত এখান থেকে এই ছিল সবশেষ পরিস্থিতি। সচিবালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। প্রায় 1.25 লাখ কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করবে এনবিআর। আয়কর থেকে 50 আর ভ্যাট থেকে আদায় হবে
60,000 কোটি টাকা। নতুন ঋণ কর্মসূচি নিয়ে IMF এর সঙ্গে আলোচনায় এমন পরিকল্পনার কথা তুলে ধরেছে সংস্থাটি। নতুন কর নীতির বাস্তবায়ন, প্রশাসনিক সংস্কার ও বকেয়া আদায়ে গতি এনে দেওয়া হবে এই বাড়তি আয়ের যোগান। বিশেষজ্ঞরা বলছেন, এনবিআর এর কার্যকর অটোমেশন ও কর ফাঁকি বন্ধ করা না গেলে অধরাই থেকে যাবে রাজস্ব আদায়ের লক্ষ্য। MS আরিফিনের রিপোর্ট। বিগত সরকারের নেয়া $470 কোটি ঋণ কর্মসূচির মাঝপথে এসে নতুন করে $450 থেকে $500 কোটি ঋণ নিয়ে IMF এর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি সরকার। অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক সহ নতুন ঋণ কর্মসূচির জন্য IMF প্রতিনিধি দলের সফরের গুরুত্বপূর্ণ অংশ ছিল এনবিআর। সফরের দ্বিতীয় দিনেই এনবিআর এর উচ্চ পর্যায়ে একাধিক সভা করে IMF, যেখানে আয়কর ও মূল্য সংযোজন কর আদায়ে সংস্কারের অগ্রগতি জানতে চায় প্রতিনিধি দল। জোর দেওয়া হয় রাজস্ব আয় বাড়ানো সহ বিভিন্ন খাতে কর ব্যবস্থার পুনর্বিন্যাসে। জবাবে নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানায় এনবিআর। সূত্র বলছে, নতুন করনীতি বাস্তবায়নের মাধ্যমে আয়কর থেকে অতিরিক্ত 30,000 কোটি টাকা আদায়ের পরিকল্পনার কথা জানায় এনবিআর। একই সঙ্গে বকেয়া আয়কর থেকে আরও 15,000 কোটি টাকা আদায় সহ শুধু আয়কর থেকেই প্রায় 50,000 কোটি টাকা বাড়তি আয়ের লক্ষ্য সংস্থাটির। লক্ষ্যমাত্রা পূরণের জন্য যারা করজালের আওতার বাইরে আছে, আইন অনুযায়ী তাদেরকে করদাতা হওয়া উচিত, তাদেরকে করজালে আনা, প্লাস যার যতটুকু কর দেওয়ার কথা উনি ওই পরিমাণ কর দিচ্ছেন কিনা সেই বিষয়টা আনার্ট করা, উঠিয়ে আনা। একক ভ্যাট হার বাস্তবায়নে IMF এর চাপ থাকলেও চলতি অর্থ বছরের বাজেটে তা বাস্তবায়ন হয়নি। তবে নীতিগত ও প্রশাসনিক উদ্যোগ বাস্তবায়ন করে ভ্যাট আদায়ে গতি ফেরাতে চায় এনবিআর। পাশাপাশি বকেয়া আদায় সহ নানা উদ্যোগের মাধ্যমে এই খাত থেকে অতিরিক্ত প্রায় 60,000 কোটি টাকা আদায়ের পরিকল্পনা জানায় এনবিআর। রাজস্ব আদায়ে গতি বাড়াতে এনবিআর এর কাঙ্ক্ষিত অটোমেশন ও কর ফাঁকি বন্ধে মাঠ পর্যায়ে কঠোর নজরদারিতে জোর বিশেষজ্ঞদের। বাংলাদেশে যথেষ্ট রাজস্বের পটেনশিয়ালিটি রয়েছে, সেটি এখন আদায় করার দরকার আছে। এবারের বাজেটেও সেই লক্ষ্যমাত্রাগুলো ঘোষণা করা হয়েছে, কিভাবে তারা বিভিন্ন উৎস থেকে রাজস্ব আদায় করবেন এবং করজালের বাইরে যারা রয়েছেন, কর ফাঁকি দিচ্ছেন, তাদেরকেও এটির ভিতরে আনার তাদের লক্ষ্য রয়েছে। চলতি অর্থ বছরে এনবিআর কে রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা। সবশেষ অর্থ বছরে যা ছিল 5,99,000 কোটি টাকা। মে পর্যন্ত 11 মাসে আদায়ে ঘাটতি রয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান পাটোয়ারি। জনাব আব্দুল মান্নান, আপনাকে সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সহকর্মী প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে IMF এর নতুন ঋণ কর্মসূচির আলোচনায় এনবিআর এর এই অতিরিক্ত 1.25 লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের এই যে পরিকল্পনা, এটা কতটা বাস্তবসম্মত, আপনি কি মনে করেন? এনবিআর যে নতুন অর্থ বছরে 6,04 লক্ষ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করেছে, এটি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বেশ একটা উচ্চাকাঙ্ক্ষী। কিন্তু আমরা যদি সাথে সাথে লক্ষ্য করি, এই বছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড থেকে যে ধরনের রাজস্ব প্রস্তাবনা এবং অন্যান্য প্রশাসনিক কাঠামো ঘোষণা করা হয়েছে এবং যে সকল বাজেটারি মেজার্স নেওয়া হয়েছে, সেগুলি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে আশা করা যায় যে এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে মোটামুটি জাতীয় রাজস্ব বোর্ড অনেক দূরে এগিয়ে যেতে পারবে এবং বছর শেষে হয়তো বা লক্ষ্যমাত্রা অর্জিত হতে পারে। কারণ আমি বাজেটের যে পদক্ষেপগুলি পর্যালোচনা করে দেখেছি, সেখানে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সেগুলি অত্যন্ত বাস্তবসম্মত এবং খুবই সময় উপযোগী। কিন্তু এগুলি বাস্তবায়ন যত দ্রুত করা যাবে, ততই এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে এটার ইতিবাচক ফল আসবে। আমি যদি দেখি আয়করের বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, এই পদক্ষেপগুলোর ফলে দেখা যাচ্ছে যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই বছর একটি ইতিবাচক সাড়া সৃষ্টি হবে এবং জাতীয় রাজস্ব বোর্ড যে তাদের যে নতুন চেয়ারম্যান তারা পেয়েছে, তার নেতৃত্বে তারা নব উদ্দীপনায় এই কাজগুলো করার জন্য ইতিমধ্যে তারা বেশ উঠে পড়ে লেগেছে বলে আমি জানতে পেরেছি। এবং জাতীয় রাজস্ব বোর্ড এই লক্ষ্যে, রাজস্ব আদায়ের লক্ষ্যে ইতিমধ্যে বেশ কয়েকটি টাস্ক ফোর্স গঠন করেছে। এই টাস্ক ফোর্সগুলো তারা রাজস্ব আদায় মনিটরিং করবে এবং কোথাও কোনো রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ব্যত্যয় হচ্ছে কিনা তাদের নজরে সেটা আসলে তারা সাথে সাথে সেখানে হস্তক্ষেপ করবে এবং এই ধরনের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, সেগুলোর সংশোধনের মাধ্যমে যাতে সঠিক রাজস্ব আদায় হয়, সেই পদক্ষেপ এই টাস্ক ফোর্সগুলো গ্রহণ করবে।
মানে যেটা গ্রহণ করা হয়েছে কিছুটা উচ্চাকাঙ্ক্ষী হলেও প্রশাসনিক সহযোগিতা থাকলে সম্ভব, তেমনটাই এক্স্যাক্টলি, মনে কারণ করছেন কি? আমি মনে করি কারণ প্রশাসনিক নজরদারি যদি বাড়ানো যায় এবং কর ফাঁকি আমাদের দেশে আছে, কিছুটা আছে, এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু দেখা যাচ্ছে যে বড় বড় খাত যেগুলো যে সকল খাত থেকে সবচেয়ে বেশি রাজস্ব আসে ওই সকল খাতে বড় ধরনের কোনো ফাঁকি নাই। যে সকল প্রতিষ্ঠান, দেশীয় কিছু প্রতিষ্ঠান, তাদের ক্ষেত্রে আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে তাদের জানা অজানার কারণে কিছু ভ্যাট বা কর অপহৃত থাকে, সেটি যেন সরকারি কোষাগারে আসে সেজন্যই জাতীয় রাজস্ব বোর্ড অডিটের বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে, রিস্ক বেসড অডিট যেটাকে আমরা বলি সেটা গ্রহণ করেছে। এই অডিট কার্যক্রমটা যদি সঠিকভাবে পরিচালনা করা হয় এবং এই অডিট কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যদি সঠিকভাবে যে অডিট হয় এবং প্রকৃতপক্ষে যে পরিমাণ রাজস্ব অপরিচিত থেকেছে সেটাই যদি অডিট কর্মকর্তাগণ তুলে আনেন এবং যার যে প্রতিষ্ঠান বা অডিটের আওতায় পড়বে সে যদি বুঝতে পারে যে হ্যাঁ অডিটে আমার প্রতিষ্ঠানের প্রকৃত অপরিশোধিত মূল্য সংযোজন করেটাই প্রতিফলিত হয়েছে, তাহলে তখন সে আইনগতভাবে এটাকে বিলম্বিত করার জন্য আপিল করা বা কোর্টে যাওয়া সেটা থেকে বিরত থাকবে এবং থেকে সে হয়তো এই তার যে অপরিশোধিত মূসক সেটা সে পরিশোধ করতে অগ্রগামী হবে। যেমনটা দেখছিলাম যে এই যে প্রায় ১৬ লাখ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায়ের কথা, তার মধ্যে আয়কর থেকে ৫০,০০০ কোটি টাকা আর ভ্যাট থেকে অতিরিক্ত ৬০,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যে আয়কর থেকে অতিরিক্ত ৫০,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্য, এর মূল উৎস কি হবে? নতুন করদাতা নাকি বিদ্যমান করদাতার উপর আরো চাপ সৃষ্টি হবে? অবশ্যই আমরা দেখেছি যে নতুন করদাতা এবং ডিজিটালাইজেশন সেটা করা হবে। এর মাধ্যমে যে প্রত্যেকেই যারা তাদের রিটার্ন সঠিকভাবে দাখিল করবেন এবং উৎস কর আদায়ের ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো অত্যন্ত ভালো পদক্ষেপ হবে। এর ফলে হবে কি, কেউ আর যে উৎস কর কর্তন না করে বা রেখে দিয়ে এটা করতে পারবে, সেটা তাকে সরাসরি সরকারি কোষাগারে জমা দিতে হবে। আর মূল্য সংযোজনের ক্ষেত্রে যেটা হবে যে বকেয়া আদায়ের জন্য একটি বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, অর্থাৎ অনেক দেখা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা সেটা কোর্টের মামলা মাধ্যমে এখন অপরিচিত রয়েছে। এর কারণ ছিল দেখা যাচ্ছে যে আগে আমাদের সুদের একটা বিষয় ছিল, সেই সুদের হারটা ছিল অত্যন্ত বেশি এবং দেখা যেত যে প্রকৃত যে পাওনা সরকারের অর্থাৎ যে পরিমাণ অপরিচিত মূসক তার চেয়ে সুদের পরিমাণ অনেক ক্ষেত্রে বেশি, যে কারণে যারা এই মূসক পরিশোধ করার কথা তারা সেটা না করে আইনগতভাবে এটাকে বিলম্বিত করার জন্য তারা বিভিন্ন আইনি প্রক্রিয়া আপিল করা কোর্টের আওতায় কোর্টে বিচারাধীন রয়েছে। এইবার এই পদক্ষেপ নেওয়া হয়েছে যে সুদের হারটা কমিয়ে দেওয়া হয়েছে, মাত্র ২৪ মাস সুদ তার থেকে নেওয়া হবে। এর ফলে আশা করা যায় যে তারা যখন দেখবে যে তাদের সুদের পরিমাণটা অনেক কমে আসছে তখন তারা হয়তো বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বা অন্য কোনোভাবে তারা এই মামলাগুলা থেকে বেরিয়ে এসে তারা তাদের নতুন নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী যে পরিমাণ সুদ হয় অনেক কমে যাবে তাদের আগের সুদের হারটা বা সুদের ভারটা, তখন তারা সেটা পরিশোধ করতে অনেকটা উদ্যোগী হবে বলে আশা করা যায়। এর ফলে প্রচুর টাকা আসবে। এছাড়াও বাজেটের ক্ষেত্রে যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে প্রচুর টাকা আসবে বলছিলাম আমরা, যে ভ্যাট নিয়ে কথা বলছিলাম, অতিরিক্ত ৬০,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্য। সাধারণ ভোক্তা যারা, তারা আসলে কঠিন কঠিন শব্দ আমাদের মতো বোঝে না, তারা ভাবে যে তাদের উপরে চাপটা আদৌ আসবে কিনা, কোথা থেকে আসবে? এই অতিরিক্ত ৬০,০০০ কোটি টাকা ভ্যাট আদায় করতে গিয়ে মূল্যস্ফীতির চাপ বাড়বে কিনা, ভোক্তার উপর চাপ বাড়বে কিনা? না, আসলে ভ্যাটের হাত তো আগে যা ছিল এবারও তাই হবে। ভ্যাটের হাত তো নিয়ে কোনো সরকার কোনো বৃদ্ধি করে নাই, সুতরাং এইটা সাধারণ জনগণের উপর কোনো প্রভাব ফেলবে না। এই কারণে ফেলবে না যেহেতু সে তো আগেও এই 15% ভ্যাটই দিত। এখন যেটা হবে, সরকার যেটা করবে, জাতীয় রাজস্ব যেটা করবে, যে এই ভ্যাটটা জনগণ পরিশোধ করেছে সেই ভ্যাটটা যেন সরকারি কোষাগারে আসে, সেই জন্য বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ নেবে, সেই জন্য অডিট কার্যক্রম পরিচালনা করবে। এর ফলে এটা হবে না। এবং বকেয়া যে রাজস্ব যেটা অলরেডি সরকার ডিমান্ড করেছে বা সুদসহ, সেই সুদের হার কমে গেলে সে যখন দিবে, এটার জন্য আলাদাভাবে জনগণের উপর তার পণ্যের মূল্যের উপর এটার কোনো প্রভাব পড়বে না বলে আমি মনে করি। জি, বকেয়া কর আদায়ের কথা বলছিলেন। বকেয়া কর আদায়ের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতাটা কি? প্রশাসনিক দুর্বলতা নাকি আইনি জটিলতা? কি আসলে বকেয়া কর আদায়ের ক্ষেত্রে যেটা হয়, আপনার যে কোনো মানুষকে তার ন্যায় বিচার পাওয়ার একটা অধিকার আছে প্রত্যেকটা নাগরিকের। একটা প্রতিষ্ঠান যখন তাকে একটা ডিমান্ড করা হয় তখন সেইভাবে যে আমার প্রতি এটা হয়তো জাস্টিস করা হয় না, তখন সে আইনগতভাবে আমাদের ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালে যায়। ট্রাইব্যুনালে যখন দেখা যায় সে প্রতিকার পায় তাহলে তো পাইলই, আর প্রতিকার না পাইলে তখন সে চেষ্টা করে আদালতের দ্বারস্থ হয়। আদালতে যেহেতু অনেক
পরিমাণ মামলা জট, সুতরাং সব মামলা তো আদালত ইচ্ছা করলে খুব স্বল্প সময়ে এইসব মামলা নিষ্পত্তি করতে পারে না। সুতরাং দেখা যাচ্ছে এই মামলাগুলা নিষ্পত্তিতে অনেক দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়, ওই সুযোগটা দেখা যায় ওই সময় রাজস্বটা আদায় হয় না। এখন যে পদক্ষেপ নেওয়া হয়েছে এবারকার বাজেটে, যদি যেহেতু তাদের সুদের পরিমাণটা অনেক কমে যাবে, অনেকে হয়তো উদ্যোগী হবে যে ঠিক আছে, যেহেতু আমার, কারণ আদালত থেকে যদি স্বাভাবিকভাবে নিষ্পত্তি হয়, ধরেন একটা সরকার নির্দিষ্ট টাইম দিয়ে দিছে, এই সময়ের মধ্যে যদি তারা এগুলো নিষ্পত্তি করে তাহলে ভালো, নাহলে আদালত থেকে তখন তাকে সুদ সহ তাকে পরিশোধ করতে হবে। আর এখন যখন সে নতুন সিস্টেমে সে আসবে, তখন তার সুদের পরিমাণটা অনেক কমে যাবে, তার জন্য এটা একটা বড় ধরনের রিলিফ হবে। সুতরাং সে ভাববে যে আমি সরকারের পক্ষে তো দিতেই হবে, আজ হোক কাল হোক, সুতরাং আমি যত দ্রুত দিয়ে দিই তত ভালো। এক্ষেত্রে আশা করা যায় অনেক বেশি রাজস্ব আদায়, কিছুটা বেশ বকে আদায়ের একটা ভালো পদক্ষেপ হবে। আর এছাড়াও আপনার কাস্টমসের ক্ষেত্রে যেটা দেখা যায়, যে সকল মেজার্স নেওয়া হয়েছে, এবং কাস্টমসের ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো আমাদের দেশে যে মিথ্যা ঘোষণা, মিস ডিক্লারেশন যেটাকে বলে, সেটা প্রতিরোধ করার জন্য যে প্রশাসনিক, যেহেতু ওই টাস্কফোর্স গঠন করা হয়েছে, এই টাস্কফোর্স অবশ্যই আমার মনে হয় এই ব্যাপারে বিশেষ নজর দিবে, যাতে আমাদের কাস্টম হাউসগুলোতে, বন্দরগুলোতে কোনো পণ্য মিথ্যা ঘোষণার মধ্যে আমদানি না হতে পারে। পণ্যের যদি সঠিক ঘোষণা থাকে এবং তাহলে যে পরিমাণ আইনানুগভাবে রাজস্ব পাওয়ার সরকার তা পাবে, এবং সেটা পেলেও এক্ষেত্রে দেখা যায় যে মিথ্যা ঘোষণার প্রবণতা বাড়লে এক্ষেত্রেও কাস্টমসের ক্ষেত্রেও আপনার রাজস্ব আয় বৃদ্ধি পাবে। আর ভ্যাটের ক্ষেত্রে বিভিন্ন ওই যে সিগারেট, অন্যান্য জিনিসের উপর যে বর্ধিত কর আরোপ করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে ওখানে বেশ ভালো রাজস্ব আয় হবে বলে আশা করা যায়। জানতে চাচ্ছি, যেহেতু আইএমএফ এর এই নতুন ঋণ কর্মসূচি নিয়ে, শর্ত নিয়ে সব আলোচনা হচ্ছে, তৈরি হচ্ছে, আইএমএফ এর শর্তগুলো কি মানে দেশের অর্থনীতির জন্য বা এই যে এনবিআর এর যেই বিষয়গুলো হচ্ছে এর জন্য কি প্রয়োজনীয় যে সংস্কার সেটা, নাকি অর্থনীতির জন্য অতিরিক্ত চাপ? আপনার কি মনে হয় ছোট করে? আসলে আইএমএফ তারা বলছে সবকিছু বিচার বিশ্লেষণ করেই যে এই পদক্ষেপগুলো নিলে পরে রাজস্ব আয় বৃদ্ধি পাবে। স্বাভাবিকভাবে তারা চাচ্ছে যে রাজস্ব আয় বৃদ্ধি পেলে আমাদের যে আপনার বাজেটের যে শর্ট সেটা থাকবে না, বাজেট শর্ট না থাকলে সেটা আমাদের অর্থনীতির জন্য ভালো হবে, অর্থাৎ সরকার তার উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারবে। সেই জন্য আইএমএফ এই শর্তগুলো দিয়েছে। আইএমএফ সাধারণত তারা অনেক বিচার বিশ্লেষণ করেই তারা ভাবে যে কি কি পদক্ষেপ নিলে পরে একটা দেশের অর্থনীতির জন্য সেটা ভালো হবে, এবং যেহেতু তারা আমাদেরকে ঋণ দিবে, তারা ভাবে যে আমি যদি এই পদক্ষেপগুলো নেই, আমাদের রাজস্ব আয় বৃদ্ধি পায়, তাহলে তাদের ঋণটা আমি পরিশোধ করতে পারবো, সেজন্য তারা এই শর্তগুলো দেয়। একদম শেষের দিকে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম এনবিআর এর নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান পাটোয়ারি। বঙ্গোপসাগরে সার্বক্ষণিক নজরদারি চালাতে মহাকাশে মেরিটাইম স্যাটেলাইট পাঠানোর উদ্যোগ নিচ্ছে সরকার। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বলছে, সমুদ্রপথে চোরাচালান, মানব পাচার রোধ ও জলসীমায় অবৈধ মাছ আহরণ বন্ধে ভূমিকা রাখবে এই স্যাটেলাইট। শিগগিরই AIS 2.0 প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে। সব প্রক্রিয়া শেষে 2028 সালের মাঝামাঝিতে মেরিটাইম স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের আশা করছে সরকার। শুভ খানের রিপোর্ট। ৭১-এ রক্ত দিয়ে পাওয়া ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে লড়াই করেই আদায় করে বঙ্গোপসাগরের বিশাল এলাকার মালিকানা। ২০১৪ ও ২০১২ সাল আন্তর্জাতিক সালিসি আদালতের রায়ে প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির পর সাগরের বুকে ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার এলাকা পায় বাংলাদেশ। তখন থেকেই সুনীল অর্থনীতির অপার সম্ভাবনাকে কাজে লাগানোর জোরালো দাবি ওঠে বিশেষজ্ঞ মহলে। কিন্তু মানচিত্রের অধিকার পেলেও সাগরের এই বিশাল এলাকায় এখনও নেই পর্যাপ্ত নজরদারি। কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে এই জলসীমা দিয়ে চলছে মানব পাচার, চোরাচালান সহ নানা অপরাধ। সাগরের ৪০ মিটারের কম গভীরতায় বাণিজ্যিক ট্রলারের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা কতটা মানা হচ্ছে তা দেখার জন্য কেউ নেই। এমন বাস্তবতায় নিজস্ব জলসীমার নিরাপত্তা নিশ্চিতে মহাকাশে মেরিটাইম স্যাটেলাইট পাঠানোর উদ্যোগ নিচ্ছে সরকার। বঙ্গোপসাগর ইজ ভাস্টলি আনমনিটর্ড। আপনার যদি কোনো মনিটরিং সিস্টেম না থাকে তাহলে তো কেউ এখান থেকে মাছ ধরে নিয়ে আসবে। বঙ্গোপসাগরে যে আমাদের রিসোর্স আছে, এই রিসোর্সটাকেও প্রপারলি ইউটিলাইজ করার জন্য, এই রিসোর্সটাকে সাস্টেনেবল করার জন্য উই নিড দিস কাইন্ড অফ সলিউশনস।
এই যে স্যাটেলাইট বেস সলিউশন। বিএসসিএল বলছে অক্টোবরের মধ্যে AIS 2.0 প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষ হবে, যেখানে স্যাটেলাইটের বাণিজ্যিক সম্ভাবনা ও আর্থসামাজিক প্রভাব বিশ্লেষণ করা হবে। চূড়ান্ত অনুমোদন পেলে স্যাটেলাইট নির্মাণে ভেন্ডর বা নির্মাতা প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে। এই প্রকল্প বাস্তবায়নে কত টাকা খরচ হবে তা নির্ভর করবে স্যাটেলাইটের আয়ু ও কার্যকারিতার ওপর। এই বছরের মধ্যে যদি একটা ডিসিশন নেওয়া যায় তাহলে মিনিমাম 18 মান্থস, জানুয়ারি 2027 থেকে ধরেন, ইফ এভরিথিং গোজ ওয়েল অ্যান্ড গোজ ভেরি ফাস্ট, তাহলে মিড 2028। এর আগে 2018 সালের 11 মে দেশের প্রথম স্যাটেলাইট BS-1 মহাকাশে উৎক্ষেপণ করা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এই সময়ের বাণিজ্য। হঠাৎই তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। ভোগান্তিতে শিল্পসহ সব শ্রেণীর গ্রাহক। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, কারিগরি ত্রুটির কারণে LNG টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে সংকট। কবে নাগাদ পরিস্থিতির উন্নতি হবে তাও জানাতে পারেনি কর্তৃপক্ষ। আহমেদ অন্তর ও প্রিন্স আরিফিনের ছবিতে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। আবারও বেড়েছে সংকটের তীব্রতা। গ্যাস পেতে অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। গত কয়েকদিন ধরে রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে দিনভর দেখা যাচ্ছে যানবাহনের এমন দীর্ঘ সারি। কোনোটিতে চাপ কম, আবার কোনো ফিলিং স্টেশনে ঝুলছে গ্যাস না থাকার নোটিশ। খুবই কষ্ট, এটা বইলে বোঝানোর মতো কিছু নাই। 2 ঘন্টা হয়ে গেছে আমি লাইনে দাঁড়ায় আছি, এর ভিতরে গ্যাস বন্ধ হয়ে গেছে। আমি এখন গ্যাস নিতে পারতেছি না, এখন কখন যে আসবে এর কোনো শিওর নাই। পরিস্থিতি একদম খুবই খারাপ। কালকে 2:30টার সময় সিরিয়াল লাগাইছি, গ্যাস পাইছি মাগরিবে আজানের সময় 6টার দিকে। 4.5 ঘন্টা এখানে চলে গেছে, আরো পাইতে লাগবে আর আধা ঘন্টা। প্রতিদিন যদি এরকম হয়, আমাদেরও তো একটা সংসার আছে, আমাদেরকার জীবন আছে, কষ্ট দুঃখ কার কাছে কমু? তীব্র সংকটে দিনের বড় একটি সময় চলে যাচ্ছে গ্যাস পেতে, তাই জীবিকায় টান পড়ছে অনেকের। 4 ঘন্টা গ্যাস পাইছি 131 টাকা। সিরিয়াল দিতেই আমার 1 টাকার গ্যাস চলে গেছে। আমি এখন ডিউটি করবো কি দিয়ে? আজকে তো হাফ বেলা শেষ, তাহলে আমি টাকাটা উঠাবো কি করে? আমার সংসার আছে। 6 ঘন্টা আমার নাই, মন চায় না আর গাড়ি চালাই। কি পরিমাণ অসহ্য, শুধু পেটের দেশ গাড়ি চালাচ্ছে শুধু ফ্যামিলির জন্য। সংকটে ভোগান্তি বেড়েছে আবাসিক গ্রাহকদের। কোনো রকমে জ্বলছে চুলা, তাই রান্না করতে হিমশিম অবস্থা। মাঝে মধ্যে একদম অপি হয়ে থাকে, মানে চুলাই জ্বলে না। বাইরে থেকে খাবার কিনে আনতেছে, এখন সকালে নাস্তা ঠিক মতো বানাইতে পারতেছে না। খুব কষ্ট গ্যাসের। আগে তো তাও একটু থাকতো, এখন আসেই না বলতে গেলে। গ্যাসের সংকটে কমছে শিল্প উৎপাদন, বিপাকে অন্যান্য গ্রাহকরাও। বর্তমানে দেশে 4000 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে মিলছে মাত্র 2600 মিলিয়ন ঘনফুট গ্যাস। কর্তৃপক্ষ বলছে, কারিগরি সমস্যায় LNG টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমেছে 450 মিলিয়ন ঘনফুট, তাই বাড়ছে সংকট। আর এই অবস্থা চলতে পারে আরো কয়েকদিন। কারিগরি ত্রুটি হয়েছে, এই কারণে 450 কম থাকবে। এখন অ্যাকর্ডিংলি সব গ্রাহক কম পাবে গ্যাস। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবস্থাপনায় ঘাটতি ও নিজস্ব সম্পদ অনুসন্ধানে ব্যর্থতার কারণেই সংকট পিছু ছাড়ছে না। মানুষের গ্যাস দিতে পারছে না, সে সমাধান কি মানুষ করবে? যারা কোম্পানি হয়ে বসে আছে, কোম্পানির সুবিধা ভোগ করছে, কোম্পানির কর্তৃত্ব ক্ষমতা সব নিয়ে বসে আছে, তাদের কর্তৃত্ব ক্ষমতা নেতৃত্ব কিসের প্রয়োজনে? কেন, যদি এইসব সমস্যার সমাধানে তাদের কোনো অবদান না থাকে? সংকটের টেকসই সমাধানে সিস্টেম লস কমানো ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গ্যাসের সংকটে সারা বছরই কম বেশি ভুগতে হয় গ্রাহকদের, তবে কখনো কখনো এ সংকট এতটাই তীব্র আকার ধারণ করে যা সামাল দেয়া বেশ কঠিন হয়ে পড়ে। আর এই অবস্থার টেকসই সমাধান চান গ্রাহকরা। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এ পর্যায়ে জানাবো পুঁজিবাজারের খবর। বিস্তারিত জানাতে চলে যাব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে প্রায় 1.5 ঘন্টা লেনদেন হয়েছে এবং এই লেনদেনে দেখা গেছে 3 সূচকে রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা। প্রধান সূচক DSEX সূচকে 15.10 আমরা দেখতে পাচ্ছি 5 পয়েন্ট বেড়েছে, পয়েন্ট বেড়ে 5904.04 পয়েন্ট রয়েছে প্রধান সূচকে। সরিয়া সূচকে পয়েন্ট বেড়েছে 2.35 পয়েন্টের মতো এবং আমরা দেখছি বাছাইকৃত সূচকেও পয়েন্ট বেড়েছে 2 পয়েন্টের বেশি। এবং এখন পর্যন্ত আজকে ঢাকার পুঁজিবাজারে যে সব কোম্পানিগুলো লেনদেনে অংশগ্রহণ করেছিল সেসব কোম্পানিগুলোর মধ্যে 183টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 145টি কোম্পানির
শেয়ারের দাম কমেছে এবং 59টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। এবং টাকার অঙ্কে যদি বলি 456 কোটি 73 লাখ টাকা লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে এখন পর্যন্ত। এবং কোন কোম্পানিগুলো কত টাকা লেনদেন করেছে, কারা এগিয়ে আছে লেনদেনের দৌড়ে, সেই চিত্রটি যদি একটু দেখাই, টপ 20-তে আছে কোন কোম্পানিগুলো, সেই চিত্রটি একটু দেখাতে চাই। প্রায় 1.5 ঘন্টার লেনদেন হয়েছে এবং এই লেনদেনে দেখতে পাচ্ছি আমরা ফুয়াং সিরামিক্স রয়েছে 1 নম্বরে এবং এই কোম্পানিটির একটি শেয়ারের দাম এখন রয়েছে 16 টাকা 90 পয়সা। গতকাল ছিল 16 টাকা 10 পয়সা, অর্থাৎ 80 পয়সার মতো দাম আজকে বেড়েছে। এবং এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 15 কোটি 20 লাখ টাকার মতো 1 নম্বরে রয়েছে। এবং 2 নম্বরে রয়েছে সালভোর একটি শেয়ারের দাম এই মুহূর্তে রয়েছে 40 টাকা এবং সর্বোচ্চ এখন পর্যন্ত এই কোম্পানিটির একটি শেয়ারের দাম উঠেছিল 40 টাকা 80 পয়সা এবং গতকালকে ক্লোজিং প্রাইস ছিল একটি শেয়ারের 39 টাকা 10 পয়সা এবং আজকে এখন পর্যন্ত এই কোম্পানিটি লেনদেন করেছে 13 কোটি টাকার বেশি। 3 নম্বরে রয়েছে সাহিম কটন, এই কোম্পানিটিও ঢাকার পুঁজিবাজার এখন পর্যন্ত লেনদেন করেছে 11 কোটি 51 লাখ টাকা এবং একটি শেয়ার এই কোম্পানিটির বিক্রি হচ্ছে 21 টাকা 60 পয়সায়। আইবিপি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 10 কোটি 18 লাখ টাকা এবং 5 নম্বরে রয়েছে লঙ্কা বাংলা ফাইন্যান্স, এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 9 কোটি 60 লাখ টাকার মতো। এরা ছিল টপ 5 কোম্পানি এবং এখন পর্যন্ত আমরা যেমনটা দেখছিলাম 450 কোটির বেশি ঢাকার পুঁজিবাজারে 1.5 ঘন্টায় লেনদেন হয়েছে এবং 3 সূচকই রয়েছে ঊর্ধ্বমুখী। চলতি মৌসুমে নাটোরে বেড়েছে পাট চাষ। মৌসুমের শুরুতে ভালো দাম মিললেও সরবরাহ বাড়লে বাজারে সিন্ডিকেটের দৌরাত্মে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা চাষিদের। আলমামুনের পাঠানো তথ্য, রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। কয়েক সপ্তাহের বৃষ্টিপাতে পানিতে টইটুম্বুর, খাল, বিল সহ অন্যান্য জলাশয়। অর্থকারী ফসল পাট জাগ দেওয়ায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। বিঘা প্রতি উৎপাদন হচ্ছে 8 থেকে 10 মণ, খরচ হচ্ছে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত। স্থায়ী হাট বাজারে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে 4,400 টাকায়। পাটের সঙ্গে বিক্রি হচ্ছে পাটকাঠিও। মৌসুমের শুরুতে বিঘা প্রতি পাট চাষে 20 থেকে 25,000 টাকা লাভ করছেন কৃষক। বিঘাতে 8 মণ করে পাট আছে, আবার দামেও ভালো, আর কমে 4,000, 4200, 4300 এরকম বাজার। সরকার যদি এক্সপোর্টটা খুলে দিত তাহলে পাটের বাজার সহনীয় পর্যায়ে থাকতো। তবে মৌসুমের মাঝামাঝি সরবরাহ বাড়লে সিন্ডিকেটের কারসাজিতে বাজারে পাটের দাম কমে যাওয়ার শঙ্কা করছেন কৃষক। বর্তমানে যে বাজারটা আছে এর নিচে নামলে আমরা বিপদের সম্মুখীন হতে পাট আবাদটা আমরা করতে পারবো না। যাতে এটা সিন্ডিকেট না হয়, সরকারের কাছে একটা কঠোর আবেদন হয়। চলতি মৌসুমে নাটোরে প্রায় 80,000 মেট্রিক টন পাট উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। গত বছরের চেয়ে আমাদের এবছর পাটের আবাদ প্রায় 5,000 হেক্টর বেশি হয়েছে। যদি আমরা এই পাটের বাজার মূল্য বা পাটের যে ফলন হচ্ছে সেটা হিসাব করি তাহলে আমাদের কিন্তু প্রায় 1,000 কোটি টাকার পাট এবং পাটখড়ি মিলে কৃষকের একটা অর্জন হবে। গত বছর জেলায় 30,880 হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে আর চলতি মৌসুমে 35,066 হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। সময় সংবাদ, নাটোর। কারখানা বন্ধ অথচ কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবদ প্রতি মাসে গুনতে হচ্ছে 20 লাখ কোটি টাকা। 2021 সাল থেকে এভাবেই চলছে রংপুর চিনিকল, নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। এই কারখানার পেছনে কেন ব্যয় করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। রংপুর চিনিকল নিয়ে হেদায়েতুল ইসলাম বাবুর 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদন, আজ থাকছে 2য় পর্ব। ক্যামেরায় ছিলেন সোহেল রানা। 2020 সালের ডিসেম্বরে রংপুর চিনিকল বন্ধ ঘোষণার পর পুরোপুরি বন্ধ হয়ে যায় আয়ের খাত, কিন্তু খরচের খাতায় ব্যয়ের তালিকাটা দীর্ঘ হচ্ছে ক্রমেই। হিসাবের খাতা বলছে প্রতি মাসে প্রায় 20 লাখ টাকা করে গত 67 মাসে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সহ বিভিন্ন খাতে সরকারের খরচ প্রায় 13.5 কোটি টাকা। এখানে কোটি কোটি টাকার যন্ত্রাংশ এখানে ধ্বংস হয়ে যাচ্ছে। 60-70 কোটি টাকা খরচ করলেই মিলটা চালু করা সম্ভব, কারণ মিলে সবকিছু রেডি আছে। এই ব্যয় বহনের পাশাপাশি দীর্ঘদিন ধরে রোদ বৃষ্টিতে ফেলে রাখায় মূল্যবান যানবাহন ও মেশিনারিজের রাষ্ট্রীয় সম্পদের মূল্য কমছে ক্রমাগত। বন্ধ চিনিকলের নষ্ট হতে থাকা সম্পদ আর হারিয়ে যাওয়া কর্মসংস্থানের হিসাবটা যোগ করলে আরো বাড়বে ক্ষতির পরিমাণ। হয় আপনি রংপুর চিনিকলকে নতুন করে চালু করার ব্যবস্থা করুন, অথবা এটি অন্য কোনো শিল্প কারখানায় ডাইভার্ট করা যায় কিনা সেটিও করা যায় কিনা, এটি আমি সরকারের কাছে অনুরোধ করব। আমি শুনেছি যে এখানে যে চিনি কলটি রয়েছে এটি চালুর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
চিনিকল বন্ধ থাকায় কাজ হারিয়েছে হাজারো শ্রমিক কর্মচারী। বন্ধ হয়েছে পরোক্ষভাবে মিলের সঙ্গে জড়িত অন্তত 20,000 মানুষের আয়ের পথ। আমরা এখনো সংগ্রাম করে যাচ্ছি। যদি এক্সিস্টিং টেকনোলজি এবং এক্সিস্টিং যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে মানে সুগার কেনের মাধ্যমে যদি 100% এটা হয়, তাহলে আমরা আশা করছি সেকেন্ড ফেজে এটা হবে। 2020 সালের ডিসেম্বরে রংপুর চিনিকল সহ বেশ কয়েকটি চিনিকল বন্ধ করে তৎকালীন সরকার। পরবর্তীতে 3 পর্বে চালুর জন্য অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিলেও তা আর কার্যকর হয়নি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। 2026-27 অর্থ বছরে বেনাপোল কাস্টমস হাউস থেকে 10,588 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনবিআর। বন্দর বাণিজ্যের খবর জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজুল, বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে যে সমস্ত পণ্য আমদানি হয়, এই সমস্ত আমদানি পণ্যের উপর প্রতি অর্থবছর শুরুতে নির্দিষ্ট একটি অর্থে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বেনাপোল কাস্টম হাউসকে নির্ধারণ করে দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 2026-27 অর্থ বছরে এই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10,588 কোটি টাকা। এর আগে আমরা দেখতে পেয়েছি 2025-26 অর্থ বছরে বেনাপোল বন্দরের আমদানি পণ্য থেকে বেনাপোল কাস্টম হাউসকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 11,290 কোটি টাকা। তবে ওই অর্থ বছরটিতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা চেয়ে 4,731 কোটি টাকা রাজস্ব আয় কম হয়েছিল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 2025-26 অর্থ বছরের চেয়ে 26-27 অর্থ বছরে যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা গত অর্থ বছরের চেয়ে 702 কোটি টাকা কম। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণের ব্যাপারে কাস্টম হাউসের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করলেও সাধারণ যারা ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন এত বড় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে বেনাপোল বন্দরে আমদানি পণ্য ছাড়করণে ব্যবসায়ীদের বৈধ সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে, আমদানি পণ্য পাচার এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধ করতে হবে। এছাড়া দ্রুত পণ্য খালাসের সহযোগিতাও চেয়েছে বেনাপোল বন্দর ব্যবহারকারীরা। তারা বলেছেন এই সুযোগ সুবিধা নিশ্চিত না করতে পারলে সামনে বছরও কিন্তু যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা সেটি অর্জন হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। আপনি জানেন যে গত 6 মাসে কিন্তু বেনাপোল কাস্টম হাউসে নানান অনিয়ম অর্থাৎ জালিয়াতির অভিযোগে 130টি কিন্তু মামলা দায়ের হয়েছে। সর্বশেষ গত মাসে আমরা দেখতে পেয়েছি 20 কোটি টাকার পণ্য পাচারের অভিযোগে বেনাপোল পোর্ট থানায় 4টি মামলা দায়ের হয়েছে এবং এই 4টি মামলায় কাস্টম, বন্দর, সিএনডিএফ, ট্রান্সপোর্ট এবং বন্দরের কর্মচারীরা কিন্তু মামলার আসামি হয়েছেন। ব্যবসায়ীরা বলছেন ব্যবসায়ী নিরাপত্তা নিশ্চিত করতে পারলে চলতি যে অর্থ বছর, এই অর্থ বছরে কিন্তু কাস্টম হাউসের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে চলতি অর্থ বছরে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা কাস্টম নির্ধারণ করেছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে। বিশ্বব্যাপী দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে। গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির চলতি মাসের দ্বিতীয় নিলামের তথ্য, ফন্টেরার গুঁড়ো দুধ সহ দুগ্ধজাতীয় পণ্যের দাম 2 সপ্তাহ ব্যবধানে বেড়েছে 1.5%। বছরব্যাপী আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা থাকে দুগ্ধজাতীয় পণ্যের। কখনো উৎপাদনে ঘাটতি, আবার কখনো সময়মতো সরবরাহ না পাওয়ার শঙ্কার বিপরীতে চাহিদা বৃদ্ধি সহ নানা কারণে বেড়ে যায় পণ্যের দাম। এমনই সব কারণে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী দুগ্ধজাত পণ্যের দাম। গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটি নিলামের তথ্য বলছে জুলাই মাসের দ্বিতীয় নিলামে দুগ্ধজাত পণ্যের দাম 2 সপ্তাহ ব্যবধানে 1.5% বেড়েছে। এ সময় 26,889 টন দুগ্ধজাত পণ্য বেচাকেনা হয়েছে। প্রতি টনের গড় মূল্য পড়েছে $3,815। নিউজিল্যান্ডের কৃষকদের মালিকানাধীন বহুজাতিক ডেইরি প্রতিষ্ঠান ফন্টেরার ননিযুক্ত গুঁড়া দুধের দাম এবারের নিলামে 1.6% বেড়েছে। টন প্রতি গড় মূল্য পৌঁছেছে $3,486। তাদের ননি ছাড়া গুঁড়া দুধের দামও 2.8% বেড়েছে। প্রতি টনের গড় মূল্য পড়েছে $3,234।
চলতি সপ্তাহে সবচেয়ে বেশি বেড়েছে বাটার মিল্ক পাউডারের দাম। 10.5% বেড়ে প্রতি টনের গড় মূল্য দাঁড়িয়েছে $4,737। অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাটের দাম 1.1% বেড়ে টন প্রতি গড় মূল্য দাঁড়িয়েছে $6,405। ল্যাকটোজের দাম 2% বেড়ে প্রতি টনের গড় মূল্য হয়েছে $1,721। আর মজারেলার প্রতি টন $3,940। জিডিটির মূল্য সূচকে চলতি সপ্তাহে পড়ে গেছে চেডার পনিরের দাম। প্রতি টনের গড় মূল্য 6.5% কমে নেমেছে $3,586। আর মাখনের দাম 0.6% কমে নেমেছে $5,303। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। কানাডার বিভিন্ন পণ্যের উপর নতুন করে 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পণ্যের প্রতি কানাডার বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। আগামী 30 দিনের মধ্যে নতুন শুল্ক কার্যকর হবে। এর আওতায় থাকবে ওয়াইন, দুগ্ধজাত পণ্য, সিমেন্ট, আসবাবপত্র, পোশাক সহ বিভিন্ন কানাডীয় পণ্য। প্রায় $20 বিলিয়ন কানাডীয় আমদানির ওপর এই শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দফতর। 1930 সালের একটি আইনের আওতায় এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, বাণিজ্য বিরোধ সমাধানে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তিনি অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের আগের শুল্কই দুই দেশের বাণিজ্য চুক্তির পরিপন্থী ছিল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টেক্সটাইল শিল্পের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক। আগামী সপ্তাহে কমিটি গঠন। সমাধানে সরকারকে সময় দিতে চায় বিটিএমএ। একদিকে আলোচনা টেবিলে প্রায় 15,000 কোটি টাকা 9টি উন্নয়ন প্রকল্প। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ব্যয় বাড়িয়ে 27,046 কোটি টাকা করার প্রস্তাব। এবং বঙ্গোপসাগরে সার্বক্ষণিক নজরদারি চালাতে মহাকাশে মেরিটাইম স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা। কমবে চোরাচালান, মানব পাচার ও অবৈধ মাছ শিকার। 2028 সালে উৎক্ষেপণের আশা। এই ছিল সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।